স্যার যেমনটা আপনি বললেন অনেকেই ওভারকাম করে ফেলে ইনজেকশনটা পুশ করার পর, আবার অনেকে প্যারালাইজড হয়ে যান, সেই ক্ষেত্রে তার পুনর্বাসনে কি কি চিকিৎসা নেওয়া প্রয়োজন বা কি কি করা উচিত তার? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ক্ষেত্রে সবচেয়ে যেটা জটিলতা দেখি সচেতনতার অভাব। যেমন ওনার সমস্যা হলো, উনি হসপিটালে ভর্তিও হলেন, হয়তো 7 দিন 10 দিনের মধ্যে উনি মানে শারীরিকভাবে স্টেবল হলো, কিন্তু দেখা গেল তার আক্রান্ত সাইডে যেমন হাত পায়ে শক্তি নাই, নাড়াতে পারে না। এখন চিকিৎসক ওনাকে বললো যে আপনাকে এখন ফিজিওথেরাপি নিতে হবে, রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা নিতে হবে। কিন্তু এই জায়গায় সচেতনতা না থাকায় মনে করে বাসায় যে আমি কিছু সিম্পল এক্সারসাইজ করলেই হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে, যার ফলে অনেকে গ্রাজুয়ালি আস্তে আস্তে ডিসএবিলিটি বা পঙ্গুত্ব বরণ করে। তো এই ক্ষেত্রে আমরা দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখি যদি তারা প্রপারলি মানে সঠিকভাবে যে এই পুনর্বাসন চিকিৎসাটা নেয়, এমন রোগীও আমরা পেয়েছি যে 2 সপ্তাহের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে যেটা জটিলতা হয় যে আমরা যে রোগীগুলো পাই তারা আসেই আমাদের কাছে 2 বছর পরে, তারা মনে করে যে স্ট্রোক করলে আর মানে প্যারালাইজড হলে এটা আর ভালো হবে না। যেমন একটা সময় আমরা শুনে থাকবেন আপনিও যে যক্ষ্মা হলে আর রক্ষা নেই, হ্যাঁ, এটার কোনো চিকিৎসা নেই, কিন্তু এখন কিন্তু সেটা সত্য না। সঠিক চিকিৎসা নিলে যক্ষ্মা ভালো হয়। ঠিক তেমনই আমি স্লোগান দিয়ে রোগীদেরকে বলতে চাই যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হলে ভালো হবে না, এই জিনিসটা এখন আর যুক্তিসঙ্গত না। এটা যদি সঠিক চিকিৎসা নেয় তাহলে এই স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস সম্পূর্ণ ভালো হয়। পুনর্বাসনের মাধ্যমে সে দ্রুততম সময়ে সুস্থতা বরণ করবে। এই চিকিৎসাটা কতদিন ধরে তার করতে হয় বা আন্ডারে এই চিকিৎসার যে সে সুস্থতা পাবে কতদিন ধরে তার টানতে হয়? আসলে এই ক্ষেত্রে ভেরি করে ম্যান টু ম্যান। দেখা যায় যে সিভিয়ারিটি অনুযায়ী মানে একই স্ট্রোক সবার কিন্তু সেমভাবে হয় না। কারো হয়তো মাইল্ড স্ট্রোক হয়, কারো মডারেট হয়, কারো খুব সিভিয়ার হয়। যে তার ব্রেনের কোন অংশ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর ডিপেন্ড করে তার উপসর্গগুলো। যেমন কিছু রোগী থাকে যে সে অল্প অল্প মুভ করতে পারে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় একটা স্কেলের মাধ্যমে এটা নির্ণয় করি যে তার মাসেল পাওয়ারটা কতটুকু। দেখেন আমরা গ্রেড 3 বলি যখন সে গ্র্যাভিটি এগেনস্টে উঠাইতে পারে, সে উঠাইতে পারে বাট তার উইকনেস আছে, সে একা একা হাঁটতে পারছে না, তখন তার জন্য ট্রিটমেন্ট প্ল্যানটা এক ধরনের আমরা করে থাকি। একজনের আছে যে সে মুভ করতে পারে না বাট মাসেল কন্ট্রাক্ট করতে পারে, সে হয়তো মুঠি করতে পারছে বা একটু শক্তি দিতে পারছে, কিন্তু সে মুভ করে যে উপরে নিয়ে আসবে সেটা পাচ্ছে না, তখন তার জন্য আমরা এক ধরনের প্ল্যান করি। একজন আছে তার কোনো মুভমেন্ট বা কোনো কন্ট্রাকশানই নাই, তার মানে একেবারে নিথর হয়ে পড়ে আছে। সো আপনি বুঝতে পারছেন যে নিশ্চয়ই 3 ক্যাটাগরিতে যাবে এবং তাদের ট্রিটমেন্ট প্ল্যানটাও ভিন্ন ভিন্ন হবে। এটা তো তার ফিজিক্যাল উপসর্গ। আরেকটা হলো ব্রেনে তার কোন এরিয়া কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার উপর ডিপেন্ড করে, কারণ ব্রেন যত হিলিং হবে তার হাত পায়ের সচলতা ফিরে আসবে। তো এইসব ক্ষেত্র বিশেষে আমরা দেখি 2 থেকে 3 সপ্তাহে ভালো হয়ে যায়, কারো আবার মানে 2 থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। বিশেষ করে হিমোরেজিক স্ট্রোক যেটা ব্রেনে বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, এদের প্রগনোসিসটা একটু খারাপ, তাদের একটু দীর্ঘ সময় লাগে। এখানে আরও কয়েকটা ফ্যাক্টর আছে, যেমন তার ওজন কেমন, তার বয়স কেমন, তার অন্যান্য কোমরবিডিটি যেমন তার উচ্চ রক্তচাপ আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার কিডনি ডিজিজ আছে কিনা, অনেকগুলো ফ্যাক্ট এখানে জড়িত। এইগুলা সমন্বিতভাবে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে দেখা যায় বেশিরভাগ রোগী আমরা বলবো যে 2 থেকে 4 মাসের মধ্যে ভালো হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় ফিজিওথেরাপির পরামর্শ ডক্টররা দিয়ে থাকে। এই ফিজিওথেরাপিটা কি বাসায় নেওয়া যায় নাকি কোনো সেন্টার বা হাসপাতালে গিয়ে নিতে হয়? গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ফিজিওথেরাপি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। একটা ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে 5 বছরের একটা গ্র্যাজুয়েশন নিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে সে 5 বছরের একটা গ্র্যাজুয়েশন নেওয়ার পরে সে একজন ফিজিওথেরাপি চিকিৎসক হয়। তো এই জায়গাটায় মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে। অনেকে মনে করে যে আমি কিছু এক্সারসাইজ করব, এটার জন্য আবার একটা সেন্টার বা একটা হসপিটালে থাকবো, এটা না করে সে বাসায় তার আত্মীয় স্বজন বা তার রিলেটিভ যে আছে তাকে কিছু এক্সারসাইজ শিখাই দিলে বোধহয় সে কন্টিনিউ করে যেতে পারবে।